আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মানিকগঞ্জে বাউল ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা, দুপক্ষের মারামারিতে আহত বেশ কজন, এলাকায় পুলিশ মোতায়েন। 2008 সালে কৃষি জমির তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা, সিলেটের দুদক চেয়ারম্যান বললেন এবার হলফনামায় দিতে হবে বিদেশে থাকা আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে আজও কয়েক জেলায় মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকদের বিক্ষোভ, শোডাউন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি। রাজগঞ্জের উল্লাপাড়ায় একটি স্কুলের 2 প্রধান শিক্ষকের বিরুদ্ধে 13 বছরে 23 কোটি টাকা লুটের অভিযোগ। একজন আছেন কারাগারে, অন্যরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী কেবল একটি স্মৃতির নাম, দখল দূষণে নাভিশ্বাস, ভরা মৌসুমেও মাছ পান না জেলেরা। পানিতে তো আর কদিন পর আমি গোসল করুন যেত, এই যে ময়লা পানিতে যাই আর পলিটিন তুলে যদি যাই। অল্প যখন ষোলো ছিল তখন তো মাছ, প্রচুর মাছ ছিল, যে মধ্যে আমরা জাল পাইছি এর মধ্যে মাছ পাইছি। কয়েক জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ধর্মীয় ওয়ানগালা উৎসব, শস্য দেবতাকে ফসলের অংশ তুলে দিতে নানা আয়োজন। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় 2 পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি। আবুল সরকারের একটি বক্তব্যকে ইসলাম অবমাননা দাবি করে উত্তপ্ত হয়ে ওঠে তৌহিদি জনতার ব্যানারে আলেম সমাজ। সকালে শহরে বিক্ষোভ সমাবেশ করে শাস্তির দাবি জানায় তারা। মুক্তিযুদ্ধ স্মৃতিফলকের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে কয়েকজন আবুল সমর্থকদের দেখতে পেয়ে ধাওয়া করে আন্দোলনকারীরা। এ সময় পুকুরে লাফিয়ে আত্মরক্ষা করে কয়েকজন। হামলা পাল্টা হামলায় আহত হন 2 পক্ষের অন্তত 5 জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কয়েকজন বাউল শিল্পী চা খাচ্ছিল বা এই ধরনের একটা ঘটনা, তো এখান থেকে ওদেরকে দেখতে পেয়ে তৌহিদি জনতার যে প্রোগ্রামটা হচ্ছিল এখান থেকে একটি অংশ ওদেরকে দেখতে পেয়ে এখান থেকে ধাওয়া করে এবং ওইখানে গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা পুলিশ বিজয়মেলা মাঠের পাশেই ছিলাম, আমরা কাছাকাছি ছিলাম, আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে এনেছি। সিলেটে দুদকের গণশুনানিতে উঠে এসেছে সরকারি বিভিন্ন দপ্তরের নানা অনিয়মের তথ্য। তবে দেশের অন্যান্য স্থান থেকে সিলেটে দুর্নীতি কম বলেই জানান দুদক কর্মকর্তারা। এছাড়া একই দিনে উদ্বোধন করা হয় সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের নির্মাণ। কুচাই এলাকায় দুদকের বিভাগীয় কার্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক চেয়ারম্যান। বলেন, নির্বাচনে প্রার্থীদের দেশের পাশাপাশি বিদেশে থাকা সম্পদেরও বিবরণ দিতে হবে, তা না হলে অন্যায় হবে। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সম্পদ গোপনের বিষয়টিও তুলে ধরেন তিনি। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা। সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার কর্মী সমর্থকরা। সকালে সদরের বিনেরপোতা এলাকা থেকে বের করা হয় মোটরসাইকেল শোডাউন। শহরের খুলনা রোড মোড়ে গিয়ে এটি শেষ হয়, আর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আব্দুল আলিমের অনুসারীরা। এ সময় তারা বলেন, আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রৌফকে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তারা জানান। আব্দুল আলিমকে ধানের শীষ প্রতীক না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও তারা দেন।
আধ ঘন্টা অবরোধের পর সড়ক থেকে সরে যান বিক্ষোভকারী। সাতক্ষীরা সদর 2 আসনে আপনার জননেতা আব্দুল আলিম চেয়ারম্যানের উপরে যোগ্য ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। এই 2 আসনে মনোনয়ন প্রত্যাহার করে চেয়ারম্যান আব্দুল আলিমকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে আগামীতে কঠোর থেকে কঠোর। জামালপুর 2 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইসলামপুরে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত ASM আব্দুল হালিমের সমর্থকরা। সকালে তারা মানববন্ধন করেন, পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। আমতলী বাজার এলাকায় ইসলামপুর উলিয়া সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ASM আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল থেকে গত 13 বছরে 23 কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে সাবেক 2 প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের হিসাব অনুযায়ী 2011 সাল থেকে 2024 জুন পর্যন্ত 22 কোটি 83 লাখ 45 হাজার টাকা স্কুল অ্যাকাউন্টে উদ্বৃত্ত থাকার কথা। তবে এখন স্কুলের সকল অ্যাকাউন্টই শূন্য। অভিযুক্তরা নানা অজুহাত দিয়েছেন, আর সব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল 2002 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রথম 1 দশক নিয়মমাফিক চললেও এরপর থেকে মুদ্রার উল্টো পিঠে চলে হরির লুট। 2011 সালে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের অবসরের পর নিয়মের বাইরে গিয়ে প্রধান শিক্ষক হন নন এমপিওভুক্ত সহকারী শিক্ষক আব্দুল মজিদ। বর্তমান শিক্ষকদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় এই পদ পান তিনি। যোগ দেওয়ার পর স্কুলের নিয়মেও পরিবর্তন আনা হয়। ভর্তি ফি 400 থেকে 1000 টাকা নেয়ার কথা থাকলেও নেওয়া হয় 6 থেকে 10,000 টাকা। এছাড়া 75 থেকে 325 টাকা পর্যন্ত বেতন নেয়ার বিধান থাকলেও নেওয়া হয় 3 গুণ। 2016 সালে আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়ার পর রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলেও চলতে থাকে এই চক্র। কারণে, তাদের টানাটানির কারণে, তাদের দুর্নীতির কারণে এই প্রতিষ্ঠানটা পিছিয়ে গেছে। আব্দুল মজিদ যে হেডমাস্টার ছিলেন, উনি এককালীন এসে 73 লাখ টাকা তিনি 3 দফায় তিনি 73 লাখ টাকা উত্তোলন করেছেন। যে পরিমাণে এই প্রতিষ্ঠানটির আয় আমরা করে থাকি তা দিয়ে এমন কয়েকটি প্রতিষ্ঠান করা। একসময় দেশীয় মাছে ভরপুর ছিল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী, তবে এখন জেলেদের জালে হাহাকার। দখল, দূষণ আর নিষিদ্ধ জালের ব্যবহারে হারিয়ে যেতে বসেছে অসংখ্য প্রজাতির মাছ। প্রতিবেশী দেশ থেকেও বয়ে আসছে দূষিত পানি। নদীর উপর নির্ভরশীল মানুষগুলোর দুর্দশা। জোড়া জল, বুক ভরা ঢেউ, প্রাণ ভরা উচ্ছ্বাস, স্বপ্নের ছন্দে বহমান এক নদী। অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের লেখনীতে ছিল তিতাসের এমন রূপ। ছিল জেলেদের জীবনযুদ্ধ, তবে তিতাসের সেই ভরা যৌবন এখন অতীত। মালোপাড়ার জেলেরাও স্বস্তি। দেশের দক্ষিণ পূর্বাংশে বহমান তিতাসের উৎপত্তি মেঘনা নদী থেকে। ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ উপজেলা এই নদীর সাথে সংযুক্ত। এ অঞ্চলের জেলেদের সাথে তিতাসের সখ্যতা বহুকালের। একসময় দেশি মাছে ভরপুর ছিল মিঠা পানির এই নদী, তবে এখন ভরা মৌসুমেও নদীতে দেশীয় মাছের আকাল দেখা দিয়েছে। বাপদাদার পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন কেউ কেউ। এই মাছই ধরা পড়ে না, জবর নাই। আপনার তাছাড়া সর ফিরে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে তিতাস নদী, যেটা আমরা বাপদাদার ঐতিহ্য জিনিস। এরপরও তার কাছে গিয়ে আমরা গিয়ে সেরা এটা জিনিস আমরা গিয়ে হারাতাম পারি না। আগে আপনার সব জাতের মাছ আছে। নদীর পানিতে তো আর কদিন পর আমরা গোসল